সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় চোখ রাখার আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসান মাহমুদ। শুরুতেই আলোচনার সুবিধার্থে দিনের কিছু আলোচিত সংবাদ আপনাদের জানিয়ে রাখি। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ব্লকেডে স্থবির রাজধানী, রেল যোগাযোগ ব্যাহত, কাল বিকেল থেকে ফের ব্লকেড। দশম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের উভয়েরই এক ধরনের আন্দোলন চলছে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ, অর্থাৎ যেটি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে তার উপর একটি স্থিতাবস্থার আদেশ এসেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। 1600 কোটি টাকা অর্থ সহায়তার প্রতিশ্রুতি। দেশবিরোধী চুক্তি থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতেই ইস্যু তৈরি করে সবাইকে ব্যস্ত রাখছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সাদেক এগ্রোতে এনবিআরের অভিযান, 1,31,00,000 টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ। নারায়ণগঞ্জে সাবেক আইজিপি বেনজিরের বাড়িতে তল্লাশি। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ রয়েছে আজকে বিভিন্ন গণমাধ্যমে, যেমন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবারও কমেছে এবং ইত্যাকার আরও বেশ কিছু সংবাদ রয়েছে। সব সংবাদের বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের এই আয়োজনে দুজনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং আরেকজন আমাদের সাথে যুক্ত হবে। আমাদের সাথে আছেন, আমার বাঁ পাশে বসে আছেন আজকের অতিথি, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক জনাব সোহরাব হোসেন, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জিনাত হুদা। আপনাদের উভয়কেই আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা যুক্ত হব অনলাইনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর সাথে। আবদুল্লাহ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। এবং সোহরাব হাসান, জি জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। আমি একটু যে সংবাদগুলো এতক্ষণ বলছিলাম সেই সংবাদের ভিত্তিতেই আমি একটু ডক্টর জিনাত হুদার কাছে প্রথমে আলোচনাটা তুলে দিতে চাই এবং এরপরে তার ক্রম ধরে আমরা আলোচনাগুলোতে যাব। আমরা একটু আপনারা আন্দোলনে রয়েছেন এবং দশম দিনের মতো আপনাদের আন্দোলনের কিন্তু সময় গড়িয়েছে। এর বিপরীতে কোনো কিছু পেয়েছেন এখন পর্যন্ত? আশ্বাস বলি, দাবির কথা বলি, যাই বলে না কেন, যে আন্দোলন করছেন তার এই 10 দিনের আসলে ফিডব্যাকটা কি? কিন্তু উল্টো দিকে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং আপনারা আন্দোলন করছেন। মোটামুটি বাংলাদেশের যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এক ধরনের স্থবির হয়ে পড়েছে। একটু যদি বলেন আপনাদের অগ্রগতি কতদূর এবং এই ক্ষতিগ্রস্ততার দিক থেকে আসলে আমরা সব বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অচল অবস্থা দেখতে পাচ্ছি। ডক্টর জিনাত হুদা। ধন্যবাদ। যে প্রসঙ্গটি টেনেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় 40টি বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ প্রত্যয় নামক যে একটি বৈষম্যমূলক স্কিম 13ই মার্চ ফিনান্স মিনিস্ট্রি অর্থাৎ অর্থ মন্ত্রণালয় জারি করেছেন, তার বিরুদ্ধে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই প্রতিবাদ করছেন এবং এক ধরনের সর্বাত্মক আন্দোলন, আমরা বলেছি সর্বাত্মক আন্দোলন, অর্থাৎ সকল ধরনের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো একেবারে বন্ধ হয়ে আছে এবং আজকে 10ম দিন গড়িয়েছে। যদিও আমরা বারবারই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমরা ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন সহ এক ধরনের কঠোর কর্মসূচিতে আছি, কিন্তু 3রা জুলাই আমাদের সাথে, আমার নিজের সাথেও কথা হয়েছিল সড়ক এবং সেতুমন্ত্রী মহোদয়ের সাথে, আমাদের যিনি সভাপতি আছেন ঢাকা বিশ্ব শিক্ষক সমিতি, ওনার সাথেও কথা হয়েছিল এবং একটি বৈঠক হবারও কথা ছিল। কিন্তু পরবর্তীতে আজ অবধি আমরা আর কোনো বৈঠকের কোনো না এখনো পর্যন্ত আমরা আর কিছু বলতে পারছি না। সুতরাং বাস্তবতাটা হচ্ছে এরকম যে 40টি বিশ্ববিদ্যালয় অচল অবস্থা চলছে, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত, শত শত কোর্স এবং পরীক্ষাগুলো কি হবে সেটা আসলে এক ধরনের অনিশ্চয়তার ভিতরে আছে। কিন্তু আসলে এই অনিশ্চয়তা পরবর্তীতে আপনারা যে শিক্ষার্থীদের যে ক্ষতিটা হচ্ছে বা যে সেশন জট, আমরা এমনিতেই জানি যে অনেক ধরনের লম্বা সেশন জটে পড়ে যায়, সেই জায়গাটাতে যদি আপনারা এই অবস্থায় রয়েছেন এবং এখন আপনারা নিশ্চিত নয় এটার সমাধান কোথায় হবে, আসলে তাদের ভবিষ্যৎটা কি হচ্ছে? না দেখুন, কথা খুব স্পষ্ট, যে ক্ষতিগুলো হয়েছে, এখন তো সেমিস্টার সিস্টেম 10টা দিন চলে গেছে,
ক্ষতিটা পুষিয়ে নেবার ব্যবস্থা আমাদের মেকানিজম আছে। কিছুদিন আগে ন্যাচারাল ডিজাস্টার যেটা বলি করোনা হয়েছিল এবং করোনায় 2 বছর বিশ্ববিদ্যালয় একেবারে শাটডাউন ছিল। সে সময় কিন্তু আমরা ক্ষতি পুষিয়ে নিয়েছি। শুক্র শনিবার আছে, সেই বন্ধের জায়গাগুলো হয়তো আমরা ক্লাস নেব। এখন ডিজিটালাইজেশনের যুগ, এখন আমরা অনলাইন হয়তো ক্লাস নেব যদি দেখি যে সকালে হয়তো যেহেতু হয়তো কাজের চাপ বেড়ে যাবে, পরীক্ষা কোর্সেস, শুধু তো আমরা একাডেমিক কাজ করি না, একাডেমিক কাজের সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও আমাদের থাকে, সেগুলো আমরা পুষিয়ে নিব। কারণ আমরা সকল সময় আমাদের এই আন্দোলনটি পরিষ্কার করে বলতে চাই, যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনটির সাথে বর্তমান আমরা যারা সিনিয়র প্রফেসর বা শিক্ষকবৃন্দ আছি আমাদের সাথে এর প্রত্যক্ষ এটি ক্ষতি বা লাভের কোনো সম্পর্ক নেই। এটি আমরা করছি আসলে আগামী দিনের একটি মেধাবী, একটি কি বলে ভেরি স্মার্ট, মেধাবী, প্রজ্ঞাবান শিক্ষকেরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, একটি স্মার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যাতে স্মার্ট বাংলাদেশ গড়া যায়, সেই বিষয়টাকেই আমরা মাথায় রেখেই করছি। কারণ প্রশ্ন উঠতে পারে কেন এই কথাগুলো বলছি এই কারণে, আপনারা নিশ্চয়ই সবাই জেনেছেন, তারপরে বলছি যে বর্তমানে আমাদের একটি পেনশন স্কিম কিন্তু বিদ্যমান আছে, যেই পেনশনে আমরা গ্র্যাজুয়েটি, বোনাস, মেডিকেল ফ্যাসিলিটিস এবং অন্যান্য ফেস্টিভ্যাল ফ্যাসিলিটিস পাচ্ছি। কিন্তু প্রত্যয় নামক যে বৈষম্যমূলক স্কিমটি জুড়ে দেওয়া হলো, সেখান থেকে দেখা যাচ্ছে আমাদের গ্র্যাচুইটি কেটে দেওয়া হচ্ছে, আমাদের বয়স জনমিতিক যে কাঠামোটি 65 সেটিতে কাটা হচ্ছে, হ্যাঁ ফ্যাসিলিটিসগুলো কাটা হচ্ছে। এবং এটির প্রতিবাদে যে এটি একটি বৈষম্যমূলক, মানবাধিকার বিরোধী, সমতা বিরোধী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসন বিরোধী, এই কারণে আমরা আসলে এই মানে আপনারা বলছেন যে আপনাদের উপরে প্রত্যয় স্কিম একটা বৈষম্য তৈরি করছে, এই তো আপনাদের এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, কিন্তু আপনাদের আন্দোলনের এখন পর্যন্ত আসলে কোনো অগ্রগতি এবং কতদিন পর্যন্ত আন্দোলন সেটিও আপনি জানেন না বা এখনো নির্দিষ্ট নয়। তো একই কারণে আবার আন্দোলন করছে, তারাও দাবি করছে তারা বৈষম্যমূলক অবস্থায় পড়েছে, কোটা বিরোধী, অর্থাৎ আপনাদের শিক্ষার্থীরা। আমরা যদি একজন শিক্ষার্থী যুক্ত আছেন, আমরা একটু, তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, তারা বলছে, তারা দাবি করছে তারাও বৈষম্যের শিকার, আপনি বলছেন আপনারাও বৈষম্যের শিকার। তো তার কাছে একটু জানতে চাই, জনাব সমন্বয়ক হাসান আবদুল্লাহ, আপনি একটু যদি আমাদেরকে একটু বলেন যে আপনাদের দাবি, আপনারা আবার কালকে ব্লকেট ডেকেছেন, আজকে কিন্তু উচ্চ আদালত থেকে একটা আদেশও এসেছে, তারপরেও আপনারা কালকে ব্লকেট ডেকেছেন, এতে এক ধরনের আসলে দুর্ভোগ তো সৃষ্টি হচ্ছেই। আপনাদের একজন শিক্ষক এখানে বলেছেন তারাও বৈষম্যের শিকার। আপনি যদি একটু বলেন আপনারা কি পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছেন বলে আপনারা মনে করছেন? দেখুন, আমাদের শ্রদ্ধেয় ম্যাম ইতিমধ্যে বলেছেন যে আসলে বৈষম্য বিষয়টি সম্পর্কে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যের বিষয়টি বলছি। প্রথম যে এখানে আপনার প্রশ্নের 3টি অ্যাঙ্গেল রয়েছে। প্রথম অ্যাঙ্গেলটি হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও বা 28 দিনের সময় নেওয়ার পরেও কেন আবার আমরা আন্দোলনটি করছি। এই জায়গায় দেখুন, আমাদের 2018 সালে যখন প্রথম আন্দোলনটি হয় তখন কিন্তু কোটা বাতিলের জন্য আন্দোলনটি হয়নি, এবং 2024 সালে যখন এখন আন্দোলনটি আমরা করছি তখন কিন্তু এখনও কিন্তু আমরা কোটা বাতিলের জন্য আন্দোলনটি করছি না। আজকে যদি আপনি সুপ্রিম কোর্টের যেই স্থিত অবস্থা দিয়েছে বা স্ট্যাটাস কিউ যেটাকে আমরা বলি সেটি দিয়েছে, সেটির মধ্য দিয়ে কিন্তু 2018 সালে কোটা বাতিলের যে পরিপত্রটি সেটি পুনর্বহাল করা হয়েছে। কিন্তু আমরা আমাদের আন্দোলনের মধ্যে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কিন্তু কোটা বাতিল চাচ্ছি না, বরং যেই কোটাগুলো অযৌক্তিক এবং বৈষম্যমূলক সেই কোটাগুলিকে বাদ দিয়ে যেই কোটাগুলো আমাদের সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায়, এবং আমাদের শ্রদ্ধেয় ম্যাম থেকে আমি 3টি ফ্রেজ নিচ্ছি, ম্যাম ব্যবহার করেছেন যে স্মার্ট, মেধাবী এবং প্রজ্ঞাবান, এবং ম্যাম আরেকটি ফ্রেজ ব্যবহার করেছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য, অর্থাৎ মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই ধরনের আমাদের সারথি প্রয়োজন সেটির জন্য নিশ্চিত হয়, সেজন্য হচ্ছে আমরা আন্দোলনটি করছি। এখন দেখুন, আমরা যদি স্ট্যাটাস কিউটির দিকে তাকাই, সেখানে কিন্তু 2018 সালের অর্থাৎ কোটা বাতিলের পরিপত্রটি পুনর্বহাল করা হয়েছে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ সংবিধানে কিন্তু কোটা বাতিলের বিষয়টি নেই। সংবিধানে বলা হয়েছে যে অনগ্রসর জাতিকে উন্নয়নের মূলধারায় আনার জন্য, আমি এক্সাক্ট কোট করছি না, জাস্ট প্যারাফ্রেজ করছি, অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য রাষ্ট্র যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় সেখানে রাষ্ট্রকে নিবৃত্ত করতে পারবে না। কিন্তু 18 সালের যেই আন্দোলনের মুখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেই সিদ্ধান্তটি একটি কনস্ট্রাকটিভ সলিউশন হয়নি বিধায়ী কিন্তু আমরা দেখেছি 5ই জুন অর্থাৎ হাইকোর্ট সেটিকে আটকিয়ে দিয়েছে।
সেজন্য আমরা মনে করছি এই যে একটি পরিপত্র দেওয়া, পরিপত্র বাতিল, আবার দেখা যাবে কি 28 দিন পরে আমরা জানি না শুনানিতে কি আমাদের জন্য অপেক্ষা করছে। আবার যদি কোনো সংক্ষুব্ধ পক্ষ মনে করে থাকে যে কোটা না থাকার কারণে সে বঞ্চিত হচ্ছে, আবার দেখা যাবে যে 18 সালের পরিপত্রটিকে বাতিল ঘোষণা করা হতে পারে। তাহলে দেখুন এই যে 18 সালের পরিপত্রটি বাতিল পুনর্বহাল, এই যে এক ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে বা বিচারিক জটিলতা সৃষ্টি হচ্ছে, সেই জায়গায় আমরা সাধারণ শিক্ষার্থীরা যেতে চাচ্ছি না। কারণ আমরা চাই না 2018 সালের যে সমস্যাটি সৃষ্টি হয়েছিল, যেটির এখন ফলাফল হচ্ছে 2024, এই ধরনের সমস্যা আর থাকুক। সেজন্য হচ্ছে আমরা নির্বাহী বিভাগের মুখাপেক্ষী হয়েছে এবং নির্বাহী বিভাগের কাছে আমাদের স্পষ্ট যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে যে সকল গ্রেডে, 18 সালের যে দাবিটি ছিল সেটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় গ্রেড, কিন্তু এখন বর্তমানে আমাদের যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন এবং বাতিল চাচ্ছেন। তৃতীয় এবং আমরা চতুর্থ বাতিল গ্রেডে চাচ্ছি না, আমি এই জায়গায় আমি সংসদ যৌক্তিক চাচ্ছি, যৌক্তিক সংস্কার সেটাও যেটা ইনক্লুড বলছেন করা হবে। এক্স্যাক্টলি। জি, আচ্ছা, আপনার কাছে আমরা আসছি। আমরা এতক্ষণ হাসান আব্দুল্লাহ, আপনার কাছে আমরা আবার আসছি। হাসানাত আব্দুল্লাহ, আপনি আমাদের সাথে থাকুন। আমি দুই আন্দোলনের আসলে আমরা শুনছিলাম, জনাব সোহরাব হাসান, আমরা শুনছিলাম শিক্ষকরা এক ধরনের আন্দোলন রয়েছেন, তারা বৈষম্যের শিকার। হাসানাত আব্দুল্লাহ তারা বলছেন তারা কোটা বিরোধী, এক ধরনের বৈষম্যের শিকার। এই যে বৈষম্যের শিকার, আমরা আসলে আলোচনার তাদের দুই ভালনারেবল বা যারা সমস্যার মধ্যে আছে, ভুক্তভোগী, তারা বলেছেন। আপনার বিশ্লেষণটা যদি আমরা একটু জানতে চাই, আসলে এই বৈষম্যের জায়গা থেকে যখন দুই পক্ষই একটা বৈষম্যের শিকার, শিক্ষাঙ্গন একটা অচল অবস্থা বিরাজ করছে এবং উচ্চ শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা, পাশাপাশি বড় ধরনের একটি জনদুর্ভোগ তৈরি হচ্ছে একেবারে, যেটা মাঠ পর্যায়ের, মানে তার থেকে কেউ বাদ যাচ্ছে না সারা দেশেই। আজকে রেলও অচল ছিল অনেকটা। তো এই বিশ্লেষণের জায়গা থেকে আসলে সমাধানের কোনো আলোচনার প্রেক্ষাপটকে আপনি দেখতে পান? সমাধান তো পরে শিক্ষক এবং যৌক্তিকতাও বা শিক্ষক এবং শিক্ষার্থীর কাছ থেকে যেটা আমরা শুনতে পেলাম হিসাবে বা আন্দোলনের সহযাত্রী হিসাবে, বিষয়টি হচ্ছে যে রাষ্ট্র কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্রের দ্বারা নীতি নির্ধারক, কর্ণধার। রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব তো জনদুর্ভোগ দূর করা, জনদুর্ভোগের মধ্যে মানুষকে ঠেলে দেওয়া নয়। আজকে যে শিক্ষকরা আন্দোলনে আছেন তারাও দুর্ভোগে আছেন, যে শিক্ষার্থীরা আন্দোলনে আছেন তারাও দুর্ভোগে আছেন। কারণ শিক্ষা, উচ্চশিক্ষা যেটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাটি এখন স্থবির। একই সঙ্গে তারা যেহেতু রাজপথে আন্দোলন করছে, সুতরাং জনজীবনে সাধারণ মানুষের উপরও এটি কী বলে, এর প্রভাব, নেতিবাচক প্রভাব পড়ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। দেখুন, এটি কোনো বিষয় ছিল না, মানে আন্দোলনের ইস্যু বা বিষয় হওয়ার কথা ছিল না। 2018 সালে শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার। 56% কোটা তারা মনে করেছেন, আমরাও মনে করি এবং অনেক বিশেষজ্ঞ মনে করেছেন যে এটি অযৌক্তিক, এটি একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। কিন্তু সরকার পুরোটাই বাতিল করে দিলেন, যে চাওয়ার চেয়ে বেশি দিলেন, যে কারণে চাওয়ার চেয়ে বেশি বা এক ধরনের হচ্ছে কি, তারা এক ধরনের সংস্কার চেয়েছিল। কিন্তু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মধ্যে এক ধরনের কি বলে আমিত্ব থাকে, যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটাই ঠিক। এটি শিক্ষকদের বেতন 2015 সালে বেতনের ক্ষেত্রে হয়েছে, যে কি অসঙ্গতি হয়েছে, কি ভুক্তভোগীদের কাছে জানতে চাওয়া, আলোচনা। দেখেন 10 দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে কর্মবিরতি করছে। হ্যাঁ, কিন্তু সরকারের পক্ষ থেকে বসতে অসুবিধা কি? বসে তারা বোঝান যে আপনাদের আন্দোলন, যে ইস্যুতে আন্দোলন করেছেন এটা ঠিক নয়, এটা হচ্ছে ঠিক, এবং দেশবাসীকে জানান, দেশবাসী ঠিক করে নেবেন কোনটা সঠিক। এখন এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আবার দেখুন, শিক্ষার্থীরা যেহেতু সংখ্যায় অনেক বেশি, এবং তারা যেহেতু আন্দোলনের গতিটা একটু বেশি বন্ধ করতে চায়, বন্ধ করতে পারে। হ্যাঁ, তারুণ্যের সক্ষমতার কথা বলছেন। সে কারণে দেখুন, এটি যখন হাইকোর্ট যখন বাতিল করলো, তখন আমাদের মন্ত্রী, নেতাদের যে ভাষাভঙ্গি, সেটা থেকে কিন্তু অনেক বদলে গেল। হ্যাঁ, আজকে
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে ক্লাসে ফিরে যাওয়ার। ক্লাসে শিক্ষকরা তো নেই, তাহলে আগে শিক্ষকরা যাতে ক্লাসে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করুন। মানে শিক্ষক ফিরলে শিক্ষার্থী থাকছে না, শিক্ষার্থী থাকলে এখন তো শিক্ষার্থী কেউ নাই। আপনি ধরুন যে আজকে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিল যে তারা কর্মসূচি স্থগিত করলো, কিন্তু কে পড়াবেন? আবার ধরুন আজকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হলো বা তাদের সঙ্গে একটা সমঝোতা হলো, তারা ধর্মঘট প্রত্যাহার করলেন, শিক্ষার্থীরা আন্দোলনে থাকলেন, তাহলে তারা কাদের পড়াবে? একই সমস্যা। সুতরাং অচলাবস্থাটা কেন তৈরি হয়েছে সেটি দেখা, এবং শিক্ষার্থীরা কিন্তু খুব যৌক্তিক দাবি তুলেছেন। তারা বলছেন একটা কমিশন করা হোক, কমিশনের মাধ্যমে এটা ঠিক করা হোক কার কতটুকু কোটা পাওয়ার কথা। তারা জোর দিয়েছেন অনগ্রসর শ্রেণীর যাতে সুবিধাটা পায়। এবং আমরা তো দেখেছি যে গত 18 সালে কোটা পদ্ধতি পুরো বাতিল করার পর আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রতিবন্ধীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার একই সঙ্গে আপনি যদি নীতিগত হয় যে আমি কোটা রাখবই না, কারণ বাংলাদেশে এমন পর্যায়ে গেছে কোটার দরকার নেই, এটা সরকার ভাবতে পারে, তাহলে সব ক্ষেত্রে হওয়ার কথা। আপনি তৃতীয় চতুর্থ কিন্তু অনগ্রসর শ্রেণীকে একটা সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা তো একটা রাষ্ট্রের মানে আছে, যে এক ধরনের দায়বদ্ধতা নিয়ে আসার এটি অনেক ক্ষেত্রেই আছে। এবং ধরেন প্রাথমিক বিদ্যালয়ে 60% নারী শিক্ষক, সেটি অনেকটা কারণ যে শিশুদের সঙ্গে পড়াতে পারেন, নারীরা এগিয়ে নিতে পারেন। মানে রাষ্ট্র তো জনগণের কল্যাণের জন্য। এখন সরকার যদি এমন নীতি পরিকল্পনা নেন যে জনগণের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হয়, বা অধিক সংখ্যক মানুষ তার নীতি পরিকল্পনার সুফল পাচ্ছে না, মুষ্টিমেয় মানুষ পাচ্ছে, তাহলে তো এই যে ধরনের পরিস্থিতি হয়েছে, অচলাবস্থা দেখা দিয়েছে, সেটি হবে। তো এর থেকে বেরিয়ে একটা হচ্ছে আলোচনা করতে হবে। আমরা আসলে কোনো রাজনৈতিক সমস্যা হলেও আলোচনা দরকার, বিশ্ববিদ্যালয়ের সমস্যা হলে আলোচনা দরকার, সংবাদ মাধ্যম নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটাও আলোচনা করা দরকার। আমি মনে করি আলোচনার বিকল্প নেই, কিন্তু সরকার এই যে আলোচনা কেন করছে না এর কোনো উত্তর নেই। মানে শিক্ষকদের বিষয়টা তো একদম এক ধরনের স্থবির হয়েছে, কোনো আলোচনা, যে ডক্টর জিনাতুদা বলছিলেন তাদের আলোচনা, তাদের সাথে কোনো ধরনের এখন আলোচনা। দলের নেতা মন্ত্রীদের ভাষাভঙ্গিতে মনে হয় যে তারা মনে করছেন শিক্ষকরা একসময় না একসময় কতদিন আন্দোলন করবে, আন্দোলন প্রত্যাহার করবেন, অর্থাৎ তারা তাদের জায়গায় অনড়। কিন্তু অনড় হলেও তারা আলোচনা করতে অসুবিধা কি? তারা বোঝান যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটি সঠিক, কিন্তু তা তো বোঝাচ্ছেন না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তা আমরা যে কথাটি বলছিলাম ডক্টর জিনাতুদা, আপনার কাছে আবারও একটু যেতে চাই, যে যেটি ডক্টর জনাব সোহরাব হাসান বলছিলেন যে আপনাদের সাথে কোনো প্রকার আলোচনা এখন পর্যন্ত 10ম দিনেও হয়নি, ভবিষ্যতেও হবে কিনা সেই বিষয়ে আপনারা কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাননি বলেই আপনি জানিয়েছেন। তাহলে এই সমস্যাটার আশু সমাধান কি সম্ভব? না, দেখুন আমি স্পষ্ট করে কতগুলো কথা, আপনারা এর চেয়ে আর কি কঠোর আন্দোলনে যাবেন? না, কঠোর আন্দোলন তো আমরা চলছি। এটা দেখুন, আমি যেটুকু পত্রপত্রিকায় দেখেছি আমার মনে হয়েছে এখানে একটা সমন্বয়হীনতা আছে। শিক্ষামন্ত্রীকে যখন সাংবাদিকবৃন্দ প্রশ্ন করেছেন, তিনি বলেছেন এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়, এবং অর্থমন্ত্রী যখন আবার বক্তব্য দিয়েছেন এটা একটা অযৌক্তিক আন্দোলন, আমার মনে হয়েছে, আমরা বারবারই বলেছি, তিনি কোনো ধরনের তথ্য উপাত্ত যাচাই বাছাই না করে ওই কি বলে অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজ উনি দিয়ে দিলেন, যেটির আসলে একেবারেই আমরা বলেছি যেটা একেবারে প্রত্যাখ্যানযোগ্য। মন্ত্রী মহোদয় আদৌ এটি নিয়ে স্টাডি করেছেন কিনা, হোমওয়ার্ক করেছেন কিনা, সেই সকল প্রশ্ন তোলাই যায়। এটি হলো একটি বিষয়। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের হয়তো সমন্বয়হীনতা এটি আছে। আর যেটি বলছেন যে 10ম দিন হয়েছে এখন পর্যন্ত বসেনি, এ কথা সত্য, কিন্তু এর চেয়েও বেশি সত্য যেটা, যে একটি গণবান্ধব বা জনবান্ধব সরকার দিনের পর দিন 40টি বিশ্ববিদ্যালয়ে অচল রাখবে, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অচল রাখবে। এই মাসে আমি জানি আরেকটি ভর্তি পরীক্ষা শুরু হবে, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীর যে সরকার শিক্ষা বান্ধব, সেই সরকার নিশ্চয়ই আজ হোক কাল হোক পরশু হোক নিশ্চয়ই শিক্ষকদের সাথে বসবেন, কারণ সমস্যাটা তৈরি করেছে
অর্থ মন্ত্রণালয়, আমরা হচ্ছি ভুক্তভোগী বা ভিকটিম। সুতরাং আমাদের হাতে কিন্তু সমস্যার সমাধানের কোনো জাদু কাঠি নেই। সমস্যা যারা তৈরি করেছে তাদেরকেই সমাধান করতে হবে। সুতরাং সমাধানে তাদের আসতেই হবে যদি সমাধান চায়। আর সমাধান না হলে তো শিক্ষকরা পরিষ্কার বলে দিয়েছেন সর্বাত্মক আন্দোলন চলবে। তো এটি কিভাবে কতদিন চলে, এটি তো একটি বিরাট প্রশ্ন যে কোনো মানুষই তুলবে। সুতরাং আমি বিশ্বাস করি সরকার আমাদের সাথে বসবে। কিন্তু প্রধানমন্ত্রী চীন সফরের আগে কিন্তু এক বক্তৃতায় তিনি বলেছিলেন, যুব মহিলা লীগের যদি ভুল না করি তাহলে প্রোগ্রামে তিনি বলেছিলেন যে এইটি আসলে ভালোর জন্যই করা হয়েছে এবং তিনি এর পক্ষেই বলেছেন। আমি যতদূর মনে পড়ছে যে আপনাদের আন্দোলনের কে তিনি বলেছেন যে আন্দোলনের থেকে আপনারা যাতে বিরত হন বা এই ধরনের এক ধরনের কোনো বক্তব্য বলেননি। আমি বলেছেন যে তিনি যে পেনশন স্কিমটা করেছেন এটি সকলের ভালোর জন্যই করেছেন, তাহলে আপনারা কেন এটা বিরোধিতা করছেন? ঠিকই আছে। 2023 সালের 17ই আগস্ট 2023 সালের 17ই আগস্ট প্রধানমন্ত্রী যখন সর্বজনীন পেনশন স্কিমটি কথা তিনি নিয়ে আসলেন, তখন 4টি স্কিমের কথা ছিল এবং বক্তব্য অত্যন্ত পরিষ্কার ছিল যে যারা চাকুরিজীবী আছেন তাদের জন্য নতুন পেনশন নয়, যারা সুবিধা বঞ্চিত অবহেলিত তাদেরকে এই পেনশনের স্কিমে রাখা হবে। চমৎকার কথা, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো 2024 অর্থাৎ এবছর 13ই মার্চ হঠাৎ করে চুপি চুপি যখন অর্থ মন্ত্রণালয় এই প্রত্যয় নামক একটি স্কিম জুড়ে দিল, যেখানে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বিমার যারা কর্মরত আছেন তাদেরকে বলা হলো এটির আনতে। তো আমরা তো ইতিমধ্যে একটি আমাদের বিদ্যমান পেনশন আছে, আমরা তো বিদ্যমান পেনশনে আমরা যতটুকুই পাই, আমরা শিক্ষক সমাজ আমরা খুব বেশি কিছু পাই না, যা পাই স্বল্প যা কিছু পাই সুবিধা পাই সেটি নিয়ে আমরা মোটামুটি আমাদের তরফ থেকে কোনো অভিযোগ ছিল না। তাহলে আমরা আছি। প্রধানমন্ত্রী তো যুব মহিলা লীগের বক্তব্যে সেই একই কথাই পুনরাবৃত্তি করেছেন যে এটি চাকরিজীবীতে যারা আছেন তাদের জন্য নয়, যারা নেই, যারা সুবিধা বঞ্চিত, যারা অবহেলিত তাদের জন্য, উইচ ইজ ভেরি কারেক্ট। তাহলে সেই জিনিসটা তো তিনি পুনরায় ব্যক্ত করেছেন। তাহলে প্রশ্ন হলো কারা কী উদ্দেশ্যে এত চমৎকারভাবে বিশ্ববিদ্যালয়গুলো চলছিল, স্থিতিশীল অবস্থা চলছিল, সেমিস্টার সিস্টেমে আমরা সুন্দর করে সমস্ত কোর্স শেষ করছিলাম, হঠাৎ করে বিশ্ববিদ্যালয়গুলোকে এইভাবে উত্তপ্ত করার শিক্ষক সমাজের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা, ইটস আ ফান্ডামেন্টাল চেঞ্জ। আপনি একটা ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে একেবারে মৌলিক একটা পরিবর্তন। কারণ বলা হচ্ছে কতগুলি কেতাবি ভাষা, আনফান্ডেড, আনপেইড, এগুলি সব কেতাবি ভাষা, নট রিয়ালিস্টিক, বাস্তবিক নয়। আচ্ছা নিয়ে আসেন তো এটার জন্য। এবং আপনারা যদি একটু রিভিউ করেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, পেনশন এই সর্বজনীন পেনশন বা প্রত্যয়ের জন্য যে একটি অ্যাডভাইজারি কমিটি বা পর্ষদ করা হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষককে রাখা হয়নি, কোনো অর্থনীতিবিদকে রাখা হয়নি, বিজনেস স্কুলের কোনো বিশেষজ্ঞ রাখা হয়নি। তাহলে আপনি যাদের উপর এটা প্রয়োগ করবেন, আমাদের উপর তো, যাদের উপর এটি প্রয়োগ করতে যাচ্ছেন তাদের একজন, এই স্টেক হোল্ডারের একজন প্রতিনিধি রইল না, আমাদের সাথে কথা বললেন না, আলাপ করলেন না। অল অফ আ সাডেন আপনি বললেন এখন থেকে এটা স্বশাসিত, স্বায়ত্তশাসিত ইত্যাদি ইত্যাদির উপর এটা চাপিয়ে দিলেন। এবং সবচাইতে যেটি বৈষম্যমূলক আপনি দেখেন আমাদের এই প্রচলিত বিদ্যমান ব্যবস্থায়, আমারই ছাত্র সন্তান সময় একজন ছাত্র যিনি মনে করেন আমারই বিভাগে, সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করছেন 30 জন, আর 1 জুলাই 2024 আমার আরেক ছাত্র বা ছাত্রী তিনি যোগদান করছেন আপনার সাথে। তাহলে একই রাষ্ট্র, একই প্রতিষ্ঠান, একই বিভাগে, একই পদে যোগদান করে তিনি সকল সুবিধা পাবেন আর আরেকজন কোনো সুবিধা পাবেন না, শুধু কর্তন আর কর্তন আর কর্তন। এটি হয়? আমরা এতদিন শুনেছি নারী পুরুষ একই কাজ করলে ওয়েজের ভিত্তিতে নারী শ্রমিক কম পান। এখন তো আপনি বিশ্ববিদ্যালয়ে সেই সিস্টেম চালু করলেন। তাহলে নবীন প্রভাষকেরা কি কি যুক্তিতে এটা মেনে নেবেন? শুধু সেই প্রশ্নটার উত্তর আপনারা আমাদেরকে দেন। না, আপনার বক্তব্য থেকে যদি টেনে বলি যে আপনি বলছেন যে প্রধানমন্ত্রী এক ধরনের আপনাদের যে স্কিম সেটার প্রতি এক ধরনের সমর্থন দিয়েছেন বা একই বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন। জি, আপনি যেটা বলছেন, তাহলে মাঝখানে কারা আপনাদের এত শক্তিশালী যারা যে আপনাদের এই বৈষম্যের জন্য দায়ী? আপনি তো এইরকমই কিছু বলতে, মাঝখানে কেউ আছে, তাই তো? তারা এতটা শক্ত, মন্ত্রণালয় তো এটা করেছে। এখন তারা কারা এই পেনশন ব্যবস্থা
ব্যবস্থার সাথে আছেন, পলিসি মেকিংয়ে কারা আছেন, তার সাথে তো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা সম্পৃক্ত নই। যারা আছেন তারাই এটা করিয়েছেন, তারাই এটা করছেন। শক্তিশালী বলছেন, নিশ্চয়ই শক্তিশালী, নিশ্চয়ই শক্তিশালী। যাই হোক, ডক্টর জিনাত হুদা, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আপনাদের মতোই আরেক বৈষম্যের শিকার শিক্ষার্থীরা যারা মোটামুটি যেহেতু তারুণ্য নির্ভর, সেক্ষেত্রে তাদের আন্দোলনটা অনেক বেশি প্রভাব ফেলছে আমাদের আর্থসামাজিক জীবনে এবং দৈনন্দিন জীবনেও। সেক্ষেত্রে হাসানাত আবদুল্লাহ রয়েছেন। হাসানাত আবদুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, একটু আপনারা তো রয়েছেন আন্দোলনে, অর্থাৎ কোটা বিরোধী। আমি এর সাথে একটু যুক্ত করি, ভিন্ন প্রসঙ্গকে একটু টেনেই বলছি। সেটি হচ্ছে পিএসসি থেকে নিয়োগ হয় এই সরকার, আপনারা যে সরকারি চাকরি করবেন সেই চাকরির আসলে যে প্রশ্নপত্র সেগুলো পিএসসি থেকে হয়। আপনি হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে পিএসসি প্রশ্নপত্র ফাঁসের কারণে এক বিশাল কর্মযজ্ঞের ড্রাইভার আবেদ আলী সহ বিশাল এক ঘটনা বেরিয়ে এসছে। তাহলে আপনি যে বিসিএসের জন্য দৌড়াচ্ছেন সেই বিসিএসের তো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, আপনারা সেটার জন্য আন্দোলন না করে নিশ্চয়ই আপনারা যেই আন্দোলন করছেন সেটির যৌক্তিকতা আছে, কিন্তু আপনি এই আন্দোলন যদি কোটা বিরোধী অথবা কোটা পানও, তাহলে সেখানে যেহেতু আপনি বৈষম্যের শিকার হচ্ছেন আবারও, কারণ আপনার তো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং তারাই টিকছে, মেধা তো সেখানেও অপচয় হচ্ছে। এ বিষয়ে কিছু বলবেন, বা এই আন্দোলনে নেই কেন আপনারা? দেখুন, এটি হচ্ছে একটা সিস্টেম ডিফল্ট আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আমরা যখন আন্দোলনটি চলমান ছিল, আন্দোলন বিষয়টি এমন হয়নি যে দুইটি উপলক্ষ একসাথে এসেছে, আমরা একটিকে চুজ করেছি, বিষয়টা এমন ছিল না। আগেও অনেকবার আমরা দেখেছি যে প্রশ্নপত্রে ফাঁসের বিষয়টি এটি প্রথম না, মেডিকেলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এর আগেও অনেক ঘটনা ছিল। প্রশ্নটা হচ্ছে এই ধরনের, যেটা একেবারে বড় অর্থে সমাজে প্রভাব ফেলছে, মেধার বিকাশে বড় ধরনের অন্তরায় সৃষ্টি করছে, সেখানে আমরা কখনো এই আন্দোলনটা দেখিনি। জি না, সেক্ষেত্রে আমি একটু একটা উদাহরণ মনে করে দিতে চাই। আমাদের ম্যাম এখানে উপস্থিত রয়েছেন। খুব সম্ভবত 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন নিয়ে একটি প্রশ্ন উঠে, ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে একটি প্রশ্ন উঠে, তখন কিন্তু আন্দোলন হয়েছিল এবং সেই পরীক্ষাটি বাতিল হয়েছিল। এই বিষয়টি একদম সত্য নয় যে প্রশ্ন ভর্তি পরীক্ষা নিয়ে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে, যেমন 24তম বিসিএস এর যেই পরীক্ষাটি নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন কিন্তু এই পরীক্ষাটি বাতিল করা হয়েছিল। সুতরাং এই বিষয়টি সর্ববৈ সত্য না। এখন দেখুন, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, যে আপনি আমাকে দুইটা অপশনস দিয়েছেন, আমরা কেন একটি অপশনস নিয়ে আন্দোলন করছি আরেকটি নিয়ে করছি না, বিষয়টি কিন্তু এমন নয়। বরং আমাদের আন্দোলন সেটা বলছিলাম, এইটাও তো একটি বড় সমস্যা আমাদের সামনে এসেছে, এটাও একটা বড় সমস্যা। এটা বলছি আমরা সেই বিষয় যে আমরা বিষয়টি এমন না যে এই বিষয়টি আনঅ্যাড্রেসড রয়েছে, আমরা সেই বিষয়টিকে অ্যাড্রেস রাখার চেষ্টা করছি এবং অ্যাড্রেস করছি যে আমরা ট্রান্সপারেন্সি আনার জন্য। কিন্তু দেখুন, আমাদের যেহেতু এটা স্পষ্ট আন্দোলনের মোটিভ থেকে কিছু আমাদের আন্দোলনের অবজেক্টিভস থাকে, এই অবজেক্টিভসটা যেহেতু স্পষ্ট এবং এই জায়গায় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, বিষয়টি এমন না এখন এই আন্দোলনের মধ্যে আমরা একদম মেইন স্ট্রিমের মধ্যে আবার প্রশ্ন ফাঁসের আন্দোলনটি, আমরা ব্যাপারটা এমন না যে আমরা ইনক্লুড করছি না, এই বিষয়ে সচেতন না, এই বিষয়ে আমরা কথা বলছি না, এই বিষয়ে আমরা কথা বলছি, এই বিষয়ে আপনারা কথা বলছেন। এই যে আজকে মিডিয়াতে কথা হলো, তার মানেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই বিষয়ে আমাদের যথেষ্ট স্পষ্ট অবস্থান রয়েছে যে প্রশ্ন ফাঁসের বিষয়টি আমি সিস্টেম ডিফল্ট হিসাবে আমরা চিহ্নিত করতে চাই। এবং আজকে আপনাদের মাধ্যমেই আমরা এই স্পষ্ট বার্তাটি পৌঁছে দিতে চাই, যেই বিসিএস গুলো নিয়ে প্রশ্ন উঠেছে এবং ক্যাডার এবং নন ক্যাডারের যেই চাকরিগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলোরও যথাযথ হচ্ছে তদন্ত সাপেক্ষে সেগুলো হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া হোক, পর্যাপ্ত ইনভেস্টিগেশন করা হোক। এবং ম্যাম যেটি বলেছেন কিছুক্ষণ আগে, ম্যামের পেনশন স্কিম নিয়ে যেখানে স্টেক হোল্ডার্স রাখা হয়নি, সেটা অবশ্যই আমাদের ক্ষেত্রে আমরা সেই বিষয়টি আমরাও উত্থাপন করতে চাই ম্যামের আন্দোলন থেকে। এটাও আমাদের একটা শিক্ষা যে যখন কোনো বিষয় আমরা যখন পলিসি মেকিং, দেখেন এই ব্যাপারটা হচ্ছে এটা পলিসি ম্যানিপুলেশন বা পলিসি রিফরমেশন। এখন পলিসি রিফরমেশনের সময় যদি আপনি এই পলিসির যারা স্টেক হোল্ডার্স তাদেরকে আপনি ইনক্লুড না করে শুধুমাত্র একটা পক্ষ বা দুইটা পক্ষ, যদি একটা পলিসির 5 জন স্টেক হোল্ডার্স থাকে, 5 জনকে সম্পৃক্ত করে 5 জনের মতামত নিয়ে রিসার্চ বেসড এভিডেন্সের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা উচিত। সেক্ষেত্রে আমরা মনে করি কোটা সংস্কারের ক্ষেত্রে এভাবে হওয়া উচিত, যেটা আমরা ইতিমধ্যে একটি প্রস্তাব দিয়েছি যে একটি কমিশন গঠন করা হবে, কমিশনের মধ্য দিয়ে হচ্ছে কি সেটার একটি যৌক্তিক সমাধানে আসা যেতে পারে। দ্বিতীয়ত যে প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে আসছেন, আপনার প্রশ্ন ফাঁসের বিষয়েও আমরা আমাদের অবস্থান
অবস্থান স্পষ্ট, সেটি হচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রশ্ন ফাঁস, শুধুমাত্র ব্যাপারটি এমন নয় যে প্রতিযোগিতামূলক পরীক্ষা যে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে বিষয়টি এমন হয়েছে। আমরা দেখেছি এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরও আমাদের মিডিয়াতে এসেছে, যেগুলো আমাদেরকে আহত করেছে, যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার যে অগ্রগতি, ম্যাম যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন, শিক্ষাবান্ধব সরকারের যে পলিসিগুলো নিয়েছেন সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং আমরা এই বিষয়ে সন্দিহান যে যারা এই কাজগুলো করছে তারা হয়তো সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, পিএসসিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সেক্ষেত্রে আমরা পিএসসির ভূমিকাটা নিয়ে আমি ব্যক্তিগত জায়গা থেকে, এটা প্রাতিষ্ঠানিক কোনো ধরনের মন্তব্য না, আমি ব্যক্তিগত জায়গা থেকে আমার অবজারভেশন রয়েছে যে ড্রাইভার বা অন্যান্য যাদের উপরে দোষ চাপানো হয়েছে, এখন আমার বিষয় হচ্ছে ড্রাইভারের কাছে প্রশ্নটা কিভাবে গেল, অর্থাৎ যারা এই অ্যাকাউন্টেবল ছিল, যারা এই জায়গায় দায়িত্বশীল ছিল, তাদেরকেও জবাবদিহিতার আন্ডারে আনা হোক যে কিভাবে যে একটা ড্রাইভারের কাছে প্রশ্ন যাবে, একটা অপারেটরের কাছে প্রশ্ন যাবে কিভাবে। কারণ প্রশ্ন একটা খুবই সেন্সিটিভ বিষয়, মুদ্রণ ও প্রকাশনা বিভাগ প্রশ্নের দায়িত্ব থাকে। সুতরাং এখানে যতগুলো স্টেক হোল্ডার্স রয়েছে তাদের প্রত্যেককে হচ্ছে জবাবদিহিতার মধ্যে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে এই ধরনের দৃষ্টতা, এই ধরনের নেতিবাচক কোনো ধরনের উদাহরণ বাংলাদেশ রাষ্ট্রে শিক্ষাবান্ধব পরিবেশে কখনো সৃষ্টি না হতে পারে। আপনাকে আরেকটু একটু বলছি, সেটা হচ্ছে যে আপনারা যে আন্দোলনটা করেছেন এটি কিন্তু মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেছে, এবং যদি বলি আসলে এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যেমন অচল অবস্থা তৈরি হয়েছে, পাশাপাশি জনদুর্ভোগে এক ধরনের সৃষ্টি হয়েছে। যদিও আপনারা অনেক কিছুকেই প্রায়োরিটি দিচ্ছেন, বিশেষ করে যেটা সেবামূলক যে বিষয়গুলো রয়েছে, তারপরেও আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের আসলে সবশেষ আপনাদের সাথে কোনো আলোচনার পথ আপনারা কি দেখছেন? আপনারা যে জিনিসটি চাচ্ছেন, এটিতে আদালতের একটি আদেশ রয়েছে, পাশাপাশি আপনারা যে বিষয়টি চাচ্ছেন যে নির্বাহী আদেশে, সেটা যদি বলি সেই আলোচনার জায়গায় আপনাদের সাথে কেউ আলোচনা করেছে, বা এই বিষয়ে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে বা নির্ধারণে বা সমস্যার সমাধানে কেউ কি আপনাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনার মধ্যে এসেছে কিনা? আমি তো ম্যামের ছাত্র, ম্যাম যে জায়গায় দাঁড়িয়ে আছেন ম্যামদের আন্দোলন নিয়ে আমরা ঠিক একই অবস্থানে রয়েছে। অর্থাৎ আমরা যাদেরকে অ্যাড্রেস করে আন্দোলন করছি, অর্থাৎ সরকারের নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আন্দোলন করছি, আজকে পর্যন্ত আমরা নির্বাহী বিভাগ থেকে কোনো ধরনের মন্তব্য আমরা পাইনি। আমরা নির্বাহী বিভাগ থেকে যদি আমাদের কোনো ভার্বাল একটা এন্ডোর্সমেন্ট দেয় অথবা রিটার্ন একটা এন্ডোর্সমেন্ট দেয়, ওকে ফাইন, আমরা একটা এই বিষয়ে একটা কমিশন গঠন করে দিয়ে কোটাকে পর্যালোচনা করে কোটার যৌক্তিকতা, বাস্তবতার সাপেক্ষে বাস্তবতাগুলোকে বিবেচনায় নিয়ে এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য অপ্রয়োজনীয় কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমরা এই বিষয়টা কাজ করব। এই বিষয়ে আমরা ছাত্ররাও সচেতন, যেটা ওভারনাইট কোনো প্রসেস না যে আমি আজকে বললাম আজকে সেটা করে দিল, এটা নিশ্চয়ই কোনো ওভারনাইট প্রসেস না। এই বিষয়ে আমরাও ওয়াকিবহাল। কিন্তু আমাদের যদি সরকারের পক্ষ থেকে বা নির্বাহী বিভাগ থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা আন্দোলন থেকে চলে যাব। দেখুন, আমরা পড়াশোনা করতে এসেছি, আমরা লাইব্রেরির সন্তান, আমরা টেবিলে পড়াশোনা করছিলাম, চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা রাস্তায় এসে, রাজপথে এসে এক ধরনের সোকল্ড ইনভার্টেড কমা মধ্যে রাখছি প্রেশার ক্রিয়েট করে আমরা দাবি আদায় করব, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আমাদের মধ্যে ছিল না। কিন্তু সরকার এবং বিচার বিভাগের মধ্যে আমাদেরকে আসলে দাঁড় করিয়ে দিয়ে আজকের এই অপ্রত্যাশিত সিচুয়েশনটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেটির দায়ভার আমি দায়িত্বশীল ব্যক্তিদের উপর আমি দিতে চাই। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আমাদের এই আন্দোলনে আরেকটি বিষয় আমাকে আহত করেছে, সেটি হচ্ছে আপনাদের মাধ্যমে আমি বিষয়টি বলতে চাই। সেটি হচ্ছে আমরা যখন একটি যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলনটি প্রথমেই অ্যাসেসমেন্ট করা হয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক একটি স্পেকট্রাম থেকে। যে আন্দোলনে হয়তো দেখা গিয়েছে কি আমাদের প্রত্যেককে ট্যাগিং ব্লেমিংয়ের যে একটি অপচর্চা রয়েছে, ও অপচর্চার মাধ্যমেও দেখেছি আমাদের মধ্যে আমাদের এই ট্যাগিং ব্লেমিংয়ের গেমটা আমাদের উপরে খেলার চেষ্টা করেছে। অর্থাৎ পলিসি মেক না করে, আমাদের সাথে আলোচনায় না বসে, আমরা কি বলতে চাই সেটা না শুনে তারা আমাদের উপরে ট্যাগিং ব্লেমিংয়ের যে গেমগুলো রয়েছে সেগুলো চালানোর চেষ্টা করেছে, যেগুলো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আহত হয়েছি। কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা কখনোই চাই না নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছে, সরকারে যারা রয়েছে, তারা আমাদেরকে রাজনৈতিক রুটিন বক্তব্যের ছকে ফেলে আমাদেরকে মূল্যায়ন করুক। বরং আমরা চাই রাজনৈতিক রুটিন বক্তব্যের ঊর্ধ্বে উঠে আমরা যে কথাগুলো বলতে চাই, আমরা যে পলিসি মেকের যে প্রপোজালগুলো দিতে চাই, আমরা যে ফ্রেমওয়ার্কগুলো আমরা তাদেরকে প্রস্তাবনায় আনতে চাই, সেগুলো তারা শুনুক, সেগুলো তারা বিবেচনায় নিক।
তারপরে হচ্ছে এই কোটা ব্যবস্থাপনা রিফরমেশন সিস্টেমের যে স্টেক হোল্ডার্সগুলো রয়েছে, ম্যাম যেমনটা বললেন, তাদের সবাইকে সাথে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়ে বা একটা কমিশন গঠন করে দিয়ে যেটি যৌক্তিক মনে হবে যে কোন কোটাগুলো, কারণ সংবিধানের আমরা অনগ্রসর জাতিকে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে, না হয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যে অনগ্রসর জাতিকে যদি আমরা উন্নয়নের মূলধারায় যুক্ত করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু উন্নয়নটা অন্তর্ভুক্তমূলক হবে না। যদি অন্তর্ভুক্তমূলক অথবা ইনক্লুসিভ উন্নয়ন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু কোটা থাকা উচিত। দেখুন, আমরা এই বিষয়গুলো আমরা জানাতে চাই, আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলতে চাই। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা যখনই পলিসি মেকার কোনো অফার করছি, তখনই সেই বিষয়গুলোকে রাজনৈতিক রুটিন বক্তব্যের ফ্রেমওয়ার্কে রেখে আমাদেরকে ট্যাগিং এবং ব্লেমিং এর শিকার হতে হয়েছে, যেগুলো ছাত্রের মধ্যে আসলে অসন্তোষ সৃষ্টি করেছে। আপনি যে বিষয়টার অবতারণা করেছেন সেটা হচ্ছে যে আপনাদেরকে এক ধরনের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনকে দেওয়ার চেষ্টা চলছে, এই ধরনের একটি অভিযোগ আপনার রয়েছে। যাই হোক, জনাব সোহরাব হাসান, বেশ কিছু আলোচনার উপাদান আমরা পেয়েছি। প্রথমত একটি হচ্ছে যে আমরা জানছিলাম হাসানাত আব্দুল্লাহ যেমনটা বলছিলেন যে মেধার জন্য, মেধাবীদের স্থান করে দেওয়ার জন্য যে আন্দোলন তাদের, এবং পাশাপাশি একই আন্দোলন শিক্ষকদের, যে মেধাবীরা যাতে শিক্ষকতা পেশায় আসে সেই সুবিধাগুলো রাখা, অর্থাৎ মেধাবীদেরকে নিয়ে হচ্ছে প্রশ্নটি হচ্ছে এইখানে যে মেধাবীরা কি আসলে জায়গা মতো যেতে পারছে যখন আবেদ আলীরা সামনে আসছে প্রশ্ন নিয়ে? ধন্যবাদ। প্রথমত হাসনাত আব্দুল্লাহকে আপনি যেভাবে এক ধরনের অভিযুক্ত যে আপনারা এই আন্দোলন মেধা এই কোটার বিরোধী আন্দোলন করছে, আমরা বলছি, কিন্তু পিএসসি যে চুরি হচ্ছে সেটা এর আগে কোন আন্দোলনের সাথে আপনারা ছিলেন? যে পিএসসি যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন কিনা, প্রশ্ন হলো যে একটা হচ্ছে চোর ধরা, এটা রাষ্ট্রের দায়িত্ব, হ্যাঁ, আর হচ্ছে জনমত তৈরির জন্য শিক্ষার্থীরা, শিক্ষক বা সাধারণ নাগরিকরাও তার মতামত জানাতে পারে, বিক্ষোভ করতে পারে, আন্দোলন করতে পারে। আরেকটা হচ্ছে নীতিগত সিদ্ধান্ত। তা কোটার বিষয়টা হচ্ছে নীতিগত সিদ্ধান্ত, প্রত্যয় পেনশন কর্মসূচিটাও নীতিগত সিদ্ধান্ত। কিন্তু একটি বিষয়ে আমি খুব অবাক হলাম, সেটি হচ্ছে যে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা তাদের ভাষ্য অনুযায়ী ন্যায্য দাবি এবং অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন, শিক্ষার্থীরাও করছেন। কিন্তু শিক্ষকরা কেন শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের সমর্থন দেবেন না? একটা দূরত্ব রয়ে গেছে, আপনি যেটা বলতে চান, মানে যে কোনো শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই সমতার জন্য আন্দোলন করছেন। শিক্ষার্থীরা কিন্তু প্রকাশ্যে বলছেন যে আমরা শিক্ষকদের এই আন্দোলনে সমর্থন জানাই, কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে এরকম বক্তব্য আসেনি, আমি অন্তত দেখিনি। আমরাও কোনো গণমাধ্যমে এটি দেখিনি। যদি বলেন যে তারা সমর্থন করেন, স্বাগত জানাবো, কিন্তু এটা একটু তাদের শিক্ষার্থীরা একটু দূরত্ব রয়ে গেছে, দূরত্ব অথবা ভয়ও থাকতে পারে যে সরকার কি মনে করে। আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এই ভয় পাবেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন শিক্ষকদের সাথে এই 10 দিন কেন সরকারের কেউ কথা বলবেন না, আলোচনা করবেন না? এটা হতে পারে না। একটা সভ্য রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চায় যে রাষ্ট্র শিক্ষা বান্ধব বলে দাবি করে, সে রাষ্ট্রে হতে পারে না। প্রথমেই হচ্ছে সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে যে এই যে ভুক্তভোগীদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নিলেন, দুই ক্ষেত্রেই কিন্তু 18 সালে হঠাৎ করে এটা বাদ দিয়ে দেওয়া, 2018 সালে যে পরিপত্র বাতিল, এখন শিক্ষকদের সাথে কেন শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হল না? এখানে আরেকটি বিষয় আছে। দেখুন, রাজনৈতিক নীতি নির্ধারক একটা, আর এটা যে পরিচালনা করে বা প্রয়োগ করেন তারা হচ্ছে প্রশাসন, আমলাতন্ত্র। এখন আমলাতন্ত্র রাজনৈতিক নেতৃত্বের উপর এতটাই প্রভাব বিস্তার করে আছেন, যেমন ধরেন যে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় এসেছে যে এবছর থেকে 1 জুলাই থেকে এই প্রত্যয় কর্মসূচি চালু হবে, কিন্তু সরকারি কর্মকর্তাদের থেকে খোদ সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মী সেটা হবে 1 বছর পরে। আমি মনে করি যদি এটা একই সময় করা হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষোভটা এত প্রকট হতো না, যে তারা দেখছে আমরা বিশ্ববিদ্যালয়ে আছি বলে আমাদের উপর দিয়ে যারা সচিবালয়ে আছে তাদের উপর এটা করা হয়নি। কিন্তু সরকারের পেনশন স্কিম, সার্বজনীন পেনশন খুবই ভালো, এবং এই উন্নয়নশীল দেশগুলোর খুব কম দেশই করতে পেরেছে, ভারতে করেছে, সেটাও কিন্তু সার্বজনীন হয়নি।
সেক্ষেত্রে এটা ভালো উদ্যোগ, কিন্তু একটা ভালো উদ্যোগকে কীভাবে নষ্ট করা যায় আর সেটি আমাদের প্রশাসন বোধহয় দেখাতে পেরেছে, অংশীজনদের সাথে আলোচনা না করে। মানে একই সঙ্গে করতেন জি, যে এই তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো এবং বেশ দেখেন সরকারের নীতি নির্ধারকদের আরেকটি এখন একটা দুর্বল দেখাবেন না, যুক্তি দেখাবেন যে শুধু আমরা তো শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য করিনি, আমরা 403টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য করেছে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন, অন্যরা তো আন্দোলন করছেন, তারা মেনে নিচ্ছেন, তার মানে তাদের কাছে এটা ন্যায্য। এখন অনেক সময় কিন্তু অন্যায্য কিছু চাপিয়ে দেওয়া হয় বা মেনে নেয়। আমাদের রাষ্ট্র তো ন্যায্যতার ভিত্তিতে খুব চলে বলে মনে হয় না। চললে তো এরকম পিএসসি কাণ্ডও হয় না, প্রশ্নপত্র ফাঁসও হয় না, বেনজির বা মতিউর কাণ্ডও হয় না। আমরা তো এখন কাণ্ড দেখছি একের পর একটা। মানে এর থেকে মুক্তির উপায় কি? সরকার রাজনৈতিক নেতৃত্বকেই এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে, সাহসী পদক্ষেপ নিতে হবে, অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। এবং একটি যদি ভালো দিক বলেন সেটা হচ্ছে দুর্নীতিবাজদের অনেক বিলম্বে হলেও কিছুটা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, ধরা হচ্ছে। এখন আরেকটি প্রশ্ন আছে যে তারা দেশ ত্যাগের পর ধরার চেষ্টা করলে কি হবে? দেশ ত্যাগের আগেই তাদের ধরতে হবে। আমরা এখনো জানি না যে বেনজির মতিউর কোথায় আছে এবং তাদের বিষয়ে কোনো স্পষ্ট কেউ এখনো জানাতে পারেনি তারা কি দেশে লুকিয়ে আছে না বাইরে গেছে, এই বিষয়টাও কিন্তু এখন স্পষ্ট না। এমনকি বেনজির সাহেব, যেটা সংবাদ মাধ্যমে এসেছে, তিনি বিমানবন্দর থেকে গেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, কিন্তু সরকারের একটা বড় বিমানবন্দর অতিক্রম করলো তারাও মনে করেন হয়তো চলে গেছেন, কিন্তু মনে করেন বা তাদের ধারণা, কিন্তু কেন ধারণা থাকবে? সরকারি নথিতে কি একটা বিমানবন্দর থেকে কি আপনি যদি দেশের বাইরে যান তাহলে বেনজির যেহেতু মানে তার চাকরি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ছিল, তিনি সাবেক আইজিপি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, এ ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। এবং মতিউরের ব্যাপারেও অর্থমন্ত্রী এটা ব্যাখ্যা দেওয়া উচিত যে এবং তিনি তো কর্মরত, এখন তিনি সাবেকও হননি, তাকে বদলি করা হয়েছিল, তিনি কর্মস্থলে যাননি। কোথায় গেল এই লোকটি কি এলিয়েন হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল? জি, সেটাই আমাদেরও প্রশ্ন যে এই প্রশ্নগুলোর অবস্থানটা জবাব দেওয়া কিন্তু সরকারের দায়িত্ব। তাদের অবস্থান কোথায়, এটা কে জবাবদিহিমূলক সরকার হয়, তারা কে কোথায় আছে, এই অবস্থানটা নির্ণয় করার দায়িত্বটা কার? সরকারের বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, প্রশাসন আছে। যার অবস্থান থেকে যদি সেই জবাবদিহির চেষ্টা থাকতো তাহলে কিন্তু এই ধরনের। আপনার কাছে আরও একটি ছোট্ট যেই কথাটি আপনি শুরু করেছিলেন যে মেধার বিষয়টি বলছিলাম, তাদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়, আসলে মেধার যে প্রশ্নপত্রের ফাঁসের বিষয়টি, এখানে আবেদ আলীর ঘুরে ফিরে একজন ড্রাইভারের কথা আসছে বারবার। আমরা দেখছি ড্রাইভারকে খুব ফলো করে, হয়তো তার চাকরিটা ড্রাইভারের কারণে। একজন ড্রাইভার কি পারে আসলে এর পেছনে যদি কেউ না থাকে? না, অনেক ক্ষেত্রে পারে এটা আপনি কি বলে, মানে আমরা সাধারণ ধারণা থেকে বলি, তাত্ত্বিকভাবে বলি, একজন ড্রাইভার কি করে পারে। আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিয়ন কাণ্ড দেখেছেন, আপনি পর্দা কাণ্ড দেখেছেন, মানে এত কিছু হয়েছে আমাদের এখানে, এত অন্যায়, এবং উপর থেকে নিচ পর্যন্ত যদি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থাকে তখন এই ঘটনা ঘটে। এই যে অফিস সহায়ক তো বলেছেন যে তিনি একজন উপপরিচালক না সহকারী পরিচালক, তার কাছ থেকে তিনি প্রশ্ন নিয়ে এসেছেন 2 কোটি টাকার বিনিময়ে। তাদের ধরেছে, ঠিক আছে, এবং তার সঙ্গে আরও কে আছে। আরেকটি বিষয় হচ্ছে যে তৎকালীন পিএসসি চেয়ারম্যান কি দায় এড়াতে পারেন? সরকার দায় এড়াতে পারে? তো সরকার দায় এড়াতে না পারলে সরকারের সঙ্গে যারা ছিল, সরকারের অধীনে যারা কাজ করেছেন আগে এবং এখন, সবাইকে দায় নিতে হবে। আরেকটি যে বিষয়, যে এই যে ধরেন যে কাণ্ডগুলো হচ্ছে, এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস হতো, এর আগে মেডিকেলে ফাঁস হয়েছে, ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস হতো। একটা চক্র আছে, এবং বিজি প্রেসে যত প্রশ্ন ছাপা হয়েছে আপনি দেখেছেন যে সারা দেশে এদের একটা নেটওয়ার্ক আছে। এখন এখানেও দেখুন, মানে কি কৌশলী তারা, মানে কি অপকৌশল, যে তারা একটা কোচিং সেন্টার খুলেছে,
সেখানে পড়াতো এবং তাদের সেখানে পড়াতো, সেই প্রশ্নটা দিয়ে সেখানে আবার তারা উত্তরগুলো শিখিয়ে দিত। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ আছে যে সব শিক্ষক প্রাইভেট পড়ান, জি, তারা যে প্রশ্নগুলো আসবে এই প্রাইভেট তার যে যাদের প্রাইভেট পড়ান তাদেরকে ওভাবে তৈরি করেন, আর সাধারণ ছাত্রদের হয়তো সবটাই কারিকুলামে যা আছে সবটা পড়ান। মানে আসলে রাষ্ট্র শুধু আইন দিয়ে চলে না, রাষ্ট্র নীতি নৈতিকতা মূল্যবোধের উপর চলে। সেই মূল্যবোধটা যদি ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, তখন এটি আবার পুনরুদ্ধার করা নিশ্চয়ই। আমি একটু ডক্টর জিনাত হুদার কাছে যেতে চাই। আপনাদের আন্দোলন নিশ্চয়ই চলছে এবং চলবে। যেই বক্তব্যগুলো এসছে আসলে এটার সাথে আপনি কতটা যে মেধার কি আসলে আপনি তো মেধার জন্যই আন্দোলন করছেন, আপনারা যাদেরকে শিক্ষার্থীদেরকে আপনারা শেখাচ্ছেন, কিন্তু পিএসসির এই যে প্রশ্নপত্র ফাঁস টাসের ঘটনায় আসলে কি মেধাবীরা আসছে বা এই বিষয়গুলোর একটা সুরা হওয়া উচিত কিনা, আপনি কি মনে করছেন? ছোট্ট করে যদি মন্তব্য। অবশ্যই আসছে। আমি মানে এগুলো তো সব সীমাবদ্ধতা, লিমিটেশনস, চৌর্যবৃত্তি বলেন, দুর্নীতি বলেন, সোশ্যাল ডিগ্রেডেশন, মোরাল মূল্যবোধের অবক্ষয় তো হচ্ছে, এটা তো আর আপনি অস্বীকার করবেন কি করে। কিন্তু তারপরেও আমি বলবো এখনো পর্যন্ত মেধার ভিত্তিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অসম্ভব রকম স্বচ্ছ। সেখানে আসলে কোনোভাবে ট্রান্সপারেন্সি এখানে এত পরিষ্কার, যেখানে আপনি কোনো ধরনের দ্বিচারিতা বা কোনো ধরনের বিষয় করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন না। তারপরও আমি বলছি, তারপরও কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দু একটি ঘটনা ঘটে যায়, ঘটে যায়। এবং যে প্রসঙ্গটি এনেছেন সরকারি চাকরিতে যেখানে এইভাবে এরকম হচ্ছে, বিশেষ তো আমরা এতদিন শুনেছি যে সোনার হরিণের মতো ছিল, মানে খুব টাইট হয়। এবং টু বি অনেস্ট আমি নিজেও অনেকবার বিশেষ ভাইবা নিতে আমি গিয়েছি, অনেক সময় আমরা প্রশ্নও করে থাকি। ভাইবা নিতে গিয়ে তো অন্তত আমি আমার বোর্ডে তো কখনো কোনো ধরনের অস্বাভাবিকতা দেখিনি, এবং আমি জানি না আসলে এই বিষয়গুলো কিভাবে হয়। এই জন্য বলছি ভাইবা নিবার সাথে সাথে, এটা সকল ক্ষেত্রেই হয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হয়, ভাইবা আমরা নিলাম, মনে করেন 3 জন নেওয়ার সাথে সাথে আমরা কিন্তু সাথে নাম্বার দিয়ে দিলাম, XYZ কে দিয়ে দিলাম, ওটার সাথে সিল গালা করে ওটা কিন্তু আপনার লকারে চলে গেল। তো সেখানে এরপরে কি আমি জানি না, ওটা তো ইটস ডান। তাহলে ফলে কি পরবর্তীতে এটার মধ্যে কি ধরনের মেকানিজম হচ্ছে আমাদের তো সেটা জানার কথা। মানে স্বচ্ছতা সব জায়গায় জরুরি, তো আমি দেখি। কিন্তু তারপরে যেটা হয়েছে কি, বাংলাদেশের মতো দেশে তো ওই যেটা বললেন নানা ধরনের ফাঁকফোকর তো রয়েই যাচ্ছে। একটা সিন্ডিকেট, আমরা যেটা শুনি একটা সিন্ডিকেট থাকে, এবং মডার্ন এখন যুগে, আগেও সিন্ডিকেট ছিল, ইটস নট আ নিউ থিং। আবার দেখা যাচ্ছে এর সাথে নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস তার সাথে যুক্ত হচ্ছে, ইলেকট্রনিক ডিভাইস যুক্ত হয়, সেটার ভিতর দিয়েও এক ধরনের এই ধরনের নকল পাচার বা নকলের একটা ব্যবস্থা কিন্তু হয়ে যাচ্ছে। এবং তারও তো একটা ব্যবস্থা আছে। আপনি ধরেন নকল করলেন, ধরা পড়লেন, সাথে সাথে আপনি রিপোর্টেড হচ্ছেন। রিপোর্টেড হলে আপনার ছাত্রত্ব, যদি আপনি ছাত্র হয়ে থাকেন, বাতিল হচ্ছে। আর যদি আপনি অ্যাডমিশন টেস্ট দিতে আসেন, তাহলে আপনার জীবন শেষ হয়ে গেল। এই সমস্ত চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আছে, এটাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। তারপরে বিহাইন্ড দ্য স্ক্রিন এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যে কারণে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে রাতের বেলা, হয়তো মানে রাতের বেলা 2টা বা 3টার সময় একটা প্রশ্ন ফাঁস হয়ে গেল, সকালে আপনি সেই প্রশ্নটাই আপনি হাতে। আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি সে বহু বছর আগে, তখনও কিন্তু আমরা শুনেছি যে ম্যাট্রিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, সেখানে কস, দেখেন অনেক ধরনের কিন্তু কসেট, খসেট, গসেট, মানে একটা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম আছে। সুতরাং আমি বলবো এখনো মেধাটাকেই গুরুত্ব দেওয়া, মেধার না উচিত না, মেধাকেই আমরা গুরুত্ব দিই, কিন্তু তার সাথে সাথে এই ওই যে বলে না শ্যাওলা তো কিছু আসে জলের সাথে, এইভাবে কিছু কদর্য জিনিস এখানে রয়ে যাচ্ছে, যেটার বিরুদ্ধেই আসলে সকলকে আমি বলবো সম্মিলিতভাবে, বিশেষত কনসার্ন যে শেষ পর্যন্ত কি এটা ওই যে প্রেস থেকে হয় কিনা, বা কোনো একটা কর্মচারী রাই কিন্তু এটা সংঘবদ্ধ চক্র যেটা বলছিলেন যে একটা সিন্ডিকেট রয়েছে, যেটা থাকে তাদেরকে একেবারে কঠিন পানিশমেন্টের আওতায়, সেটা কঠিন নিয়মের ভিতরে এনে তাদেরকে এক ধরনের শাস্তির আওতা আনার কথা বলছেন আপনারা, তাই তো? আমি একটু হাসানাত আব্দুল্লাহর কাছে যেতে চাই, আমরা শেষের দিকে আছি অনুষ্ঠানের। হাসানাত, আমি একটি প্রশ্ন করতে চাই। 2018 সালে পরিপত্র কিন্তু কোটার আপনারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু হাইকোর্ট থেকে এটি সরকার কিন্তু এক ধরনের এটি বাতিল করেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আদালতে এটি গত
5 জন পরিপত্রটাকে অবৈধ ঘোষণা করে, এই তো এরপরেই তো আপনারা আন্দোলনে আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা নির্বাহী আদেশে আবারও কোটার একটা পরিবর্তন যদি আসেও, সেক্ষেত্রে যদি সেটি আবার আদালতে গিয়ে একই অবস্থায় যে পড়বে না বা একই অবস্থা বা একই সমস্যায় যদি পড়ে, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? আমার প্রশ্নটি কি আপনি বুঝতে পেরেছেন? যখন কোটার সরকার তো আপনাদের এই ওই আন্দোলনের প্রেক্ষাপটে কোটা কিন্তু বাতিল করেছিল, আপনি হয়তো জানেন, এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে সেটি কিন্তু এখন আর সরকারের হাতে নেই, সেটি আদালতে আদালত সেটার উপরে একটি আদেশ দিয়েছে। কিন্তু একই ঘটনা নির্বাহী আদেশে যদি আপনারা করেনও, তারপরে যদি একই অবস্থায় পড়ে, আমি বলছি এখন যা হয়েছে তাই যদি হয়, তাহলে কি হবে? দেখুন, 2018 সালের পরিপত্রটি ত্রুটিপূর্ণ ছিল বিধায় হচ্ছে সংক্ষুব্ধ পক্ষ হচ্ছে হাইকোর্টে রিট করার সুযোগ পেয়েছে। অর্থাৎ আপনি একদম কোটা বাতিল করে দিয়েছেন, সেখানে কোনো ধরনের কোটা রাখেননি। তখন আমি যদি মনে করে থাকি আমি প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, অথবা আমি মুক্তিযোদ্ধা, অথবা আমি পোষ্য কোটার হকদার, সেক্ষেত্রে এই স্পেসটুকু 18 পরিপত্রে রাখা হয়নি, যার কারণেই তারা সুযোগটি পেয়েছে এবং হাইকোর্টে গিয়ে রিট করেছে। এই জন্য আমরা এটি যেহেতু এটি স্থায়ী সমাধান চাচ্ছি এবং সব পক্ষের যেহেতু সেই জায়গায় হচ্ছে অংশগ্রহণ থাকবে, আমরা মুক্তিযুদ্ধ কোটার পক্ষে, তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটা পর্যন্ত আমরা পক্ষে, নাতি পুতির যে কোটাটি রয়েছে সেই কোটাটির আমরা বিপক্ষে রয়েছি। যেহেতু আমরা যেই ধরনের একটি পরিপত্র চাচ্ছি, সেই ধরনের পরিপত্রে যারা কোটার প্রকৃত যারা দাবিদার তাদের অংশগ্রহণ যেহেতু থাকবে, সুতরাং পরবর্তীতে হাইকোর্টে গিয়ে রিট করার মতো অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হবে না। ধন্যবাদ জনাব সোহরাব হাসান। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। একটু মূল আলোচনা আমরা যাই করেছি, আপনি বেশ কতগুলো কথা বলেছেন যে শিক্ষকরা যেখানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, ছাত্ররাও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, এবং যথাযথ মেধাবীদেরকে জায়গা করে দেওয়ার জন্য 2 আন্দোলন, এবং মেধাবীদেরকে উৎসাহিত করার জন্য আন্দোলন, মেধাবীদের জায়গা করে দেওয়ার জন্য আন্দোলন। পাশাপাশি আমরা দেখছি যে মেধা আসলে একইভাবে একই রাষ্ট্রে যে মেধাবীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাও দেখছি। সব মিলিয়ে আজকের আলোচনার শেষ পর্যায়ে যদি আপনাকে একটু পরামর্শ দিতে বলি যে এই জায়গাটিতে আসলে আমাদের সকলের কী করণীয়, এবং জনভোগান্তি মিলিয়ে, আমরাও সাফারার, সবাই দুর্ভোগে মিলিয়ে, এবং কোটা আন্দোলনকারীরা রয়েছেন, আপনি হয়তো বলেছেন যে আলোচনায় বসা উচিত, সেটি একটি যেমন বিষয় রয়েছে, এবং হাসানাত আবুল্লাহ তিনি যেটি বলেছেন যে একটি কমিশন গঠন করার কথা বলেছেন। তো সব মিলিয়ে আসলে কোটা বিষয়টি তো আমরা দেখেছি যে রাষ্ট্রেরও একটা দায় থাকে, যারা অনগ্রসর তাদেরকে নিয়ে আসা, মুক্তিযোদ্ধাদের একটা অবদান রয়েছে এই রাষ্ট্র নির্মাণে, রাষ্ট্রের সৃষ্টিতে। সেই জায়গাটিতে যদি সংক্ষেপে যদি আপনি একটা সামারাইজ বা একটা সারমর্ম। প্রথমে যে রাষ্ট্র কিভাবে দেখে এই যে অংশীজনদের, শিক্ষার্থী বলেন, শিক্ষক বলেন, বা অন্য পেশার লোকজনদের বলেন, দাবিটা যদি ন্যায্য হয়, রাষ্ট্র সেটাকে কিভাবে পূরণ করবে, কিভাবে সেটি সব পক্ষের মতামত নিয়ে একটা সন্তোষজনক সিদ্ধান্তে আসে। সব পক্ষের মতামত একই সঙ্গে, মানে হঠকারী সিদ্ধান্ত নয়, বা কোনো ফাঁকফোকর না রাখা, অথবা একগুয়েমের কথা বলছেন, বা যে চাপিয়ে দেয়া যেটা বলছিলেন আপনি, এক ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত। যেমন ধরেন শিক্ষার্থীরা তো সংস্কার চেয়েছিলেন, তা আপনি সংস্কার পর্যন্তই রাখতেন, তারা 10% বলছেন, সেটা 20% হতে পারতো, 15 হতে পারতো, কিন্তু তাহলে তো এই হাসানাত আবদুল্লাহ যেটা বললেন যে তাহলে তো আর আদালতে যাওয়ার সুযোগ থাকতো না। আর একটা কমিশন করে, কমিশনের তো একটা কমিশন, সেখানে বিচারপতিরাও থাকতে পারে, সাবেক বিচারপতিরা থাকতে পারেন, শিক্ষকরা থাকবেন, শিক্ষার্থীরা থাকবেন, এমনকি আমলারাও থাকবেন। তাহলে এটি সবার সম্মিলিত সিদ্ধান্ত হয়। আর সংসদে হতে পারে, এটা তো সংসদে হয়নি। সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। সংসদে আইন হতে পারে যে কোন কোন পেশার মানুষ বা কোন কোন শ্রেণীর মানুষ কত পারে না, এটা আইন হতে পারে। কারণ এত আইন হচ্ছে আমাদের, আমি মনে করি এটা সংসদে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। দেখুন, এই সংসদের যে বিরোধী দলীয় নেতা, তিনি কিন্তু আবার কোটার বিরোধী। তিনি বলছেন যে কোটা সংবিধান বিরোধী। মানে আমাদের কোনো বিষয়েই একমত না। আবার এই আন্দোলনকে সম্পর্কে বিরোধী দল কিন্তু আবার
এই শিক্ষার্থীদের এখন শিক্ষার্থী এবং শিক্ষকদের এখনো দুই আন্দোলনে দু একদিনের মধ্যে আসবে যে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বলার চেষ্টা করবে যে এখন বিএনপি কি বলে যে এটি সবকিছু সরকার একটা সাজানো, মানে সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য আজকেই বলেছে। আবার সরকার যেটা বলে সেটা হচ্ছে যে বিএনপি এতে ইন্ধন দিচ্ছে, ইন্ধন দিয়ে খেপিয়ে তুলছে এবং শিক্ষার্থীদের খেপিয়ে তুলছে। আরেকটি বিষয়, গত 15 বছরে আমরা দেখিনি বিশ্ববিদ্যালয়ের একমাত্র বেতন বোর্ড ছাড়া যে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণী সব দল মতের সমর্থক শিক্ষকরা এক হয়ে আন্দোলনে এক হয়েছেন, এই কিন্তু প্রথম এবং ওই 15 সালের পর। সুতরাং এটাও মানুষের মধ্যে অনেকটা প্রশ্ন যে তাহলে এই গত 8 বছরে কি কোনো অন্যায় হয়নি, মানবাধিকার হরণ হয়নি? সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা থাকবে না? শিক্ষকরা তো জাতির বিবেক হিসেবে পরিচিত। জি জি, আমি সবশেষ আপনার কাছে 1 মিনিটে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি, যেটি ডক্টর জনাব সোহরাব হাসান বলছিলেন। ডক্টর হুদা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা শিক্ষার্থী আন্দোলন করছেন, তিনি যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা আপনাদের উপর এক ধরনের সমর্থন থাকলেও আপনারা এখন পর্যন্ত তাদের আন্দোলনের বিষয়ে কোনো বক্তব্য দেননি, এটি যেমন একটা বিষয়, সেই বিষয়ে কি আপনি কিছু বলবেন? না, দেখুন এখানে পরিষ্কার কতগুলো বিষয় করা উচিত। এখানে 3টি ধারায় আন্দোলন চলছে। সবচেয়ে আগে আন্দোলন শুরু করেছেন শিক্ষকেরা, আমরা আমাদের মতো করে আন্দোলন করছি, পাশাপাশি কর্মচারীরা তাদের মতো করে তারা আন্দোলন করছেন এবং আমাদের শিক্ষার্থীরা তারা তাদের মতো আন্দোলন করছেন। যে যার মতো করে আন্দোলন করছে, এখানে একটি আন্দোলনের সাথে আরেকটি আন্দোলনের মিলিয়ে ফেলার কোনো অবকাশ আছে বলে আমরা মনে করি না। কারণ আমরা যদিও বিশ্ববিদ্যালয় পরিবার, কিন্তু প্রত্যেকের অবস্থান ভিন্ন, বয়স বলেন, অভিজ্ঞতা বলেন, সেই দিক থেকে সকলে যার যার। তবে একটি কথা আমি না বলেই পারছি না, সৌরভ ভাই যেটা বলেন, দেখুন শিক্ষকেরা সকল সময় শিক্ষার্থীদের সাথে ছিলেন, সকল সময়। 2007-08-এও উনি সেটি উল্লেখ করতে হয়তো ভুলে গেছেন, যখন সেনাবাহিনী, হ্যাঁ আমি একটু বলি, তুচ্ছ যে ঘটনাটি নিয়ে বলা হয়েছিল সেটিকে আমরা তুচ্ছ বলিনি, আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। আজকে আবারও বলছি, আমরা কিন্তু শিক্ষার্থীদের জন্যই দলমত নির্বিশেষে এসে যাচ্ছে। আর যে কথাটা বলা হলো যে এই 7-8 বছরে, যে দেখুন এখানে ফিলোসফিক্যাল একটা ডিভিশন আছে, এটা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্টে হতে হবে মুভমেন্ট, এটি একটি কলোনিয়াল বা উপনিবেশিক ধারণা। আর কিছু শিক্ষক আছেন, থাকবেন, যারা প্রো এস্টাবলিশমেন্টের পক্ষেও যারা কাজ করেন। প্রো এস্টাবলিশমেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি? এখানে নতুন কিছু প্রপঞ্চ এসেছে, নারীর ক্ষমতায়ন, বহুত্ববাদ, সেকুলারিজম, ডিজিটালাইজেশন। তো এই বিষয়গুলোকে একটা স্কুল সাপোর্ট করে, কেউ ফেমিনিস্ট স্কুলে বিলং করে, কেউ মডার্নাইজেশন স্কুলে বিলং করে, কেউ কনজারভেটিভ স্কুলে বিলং করে। আমরা যারা এই স্কুলগুলোতে বিলং করে, তারা বর্তমানে উন্নয়নশীল একটি দেশকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকারের যেগুলি ভালো কাজ সেগুলোকে তারা সমর্থন করে এগিয়ে নিয়ে গিয়েছেন বা সমর্থন করেছেন। আবার অন্য যারা কনজারভেটিভ স্কুল বা অন্য যারা বিশ্বাস করেন তারা করেছেন। এটিতে আমি দোষের কিছু দেখি না, সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্টই যেতে হবে, নট নেসেসারি। কিন্তু আজকে শিক্ষার্থীদের জন্য আসলে আমরা এই আন্দোলনটি করছি। ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। আমরা একটু হাসানাত আব্দুল্লাহ, শেষ 1 মিনিট আপনি যদি কিছু বলার থাকে আমরা শেষ করব। যে আমি ম্যামের অনুমতি নিয়ে ম্যামকে একটি প্রশ্ন করতে যাচ্ছিলাম। ম্যাম, আপনি যদি আমাকে কাইন্ডলি অনুমতি দিতেন। না, এখানে প্রশ্ন না, আসলে আপনার নিজের যদি কিছু বলার থাকে আমি সেইটা আপনি নিজে বলুন, আমরা শুনছি। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা 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 যেহেতু প্রশ্ন করার সুযোগ নেই, আচ্ছা সেক্ষেত্রে আমরা আমাদের বক্তব্যটা পরিষ্কার করছি। বক্তব্যটা বলুন। আমরা আসলে এটা যৌক্তিক সমাধান চাই যে আমরা রাজপথে থাকতে চাই না, আমরা চাই টেবিলে ফিরে যেতে, পড়াশোনায় ফিরে যেতে। সেজন্য নির্বাহী বিভাগ যত দ্রুত সম্ভব আবার নতুন একটি ত্রুটিহীন একটি পরিপত্র জারি করে, যেখানে অযৌক্তিক বৈষম্যমূলক কোটাগুলো রয়েছে সেগুলোকে নিরসন করে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী যারা রয়েছে, মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটাগুলোকে রেখে সেটার আবার নতুন করে একটি পরিপত্র যত দ্রুত দিবে ততই আমাদের শিক্ষার্থীদের জন্য কল্যাণ। আমরা শিক্ষার্থীরা আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারি এবং সরকার যেটি সন্দেহ করছেন তৃতীয় কোনো পক্ষ হয়তো এখান থেকে সুযোগ নিতে পারে, সেটিরও অবকাশ সরকার বন্ধ হয়ে যাবে যত দ্রুত আমাদেরকে টেবিলে ফিরিয়ে দিতে পারে সরকার পদক্ষেপ নিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। ধন্যবাদ হাসানাত আব্দুল্লাহ।
ধন্যবাদ সিনিয়র সাংবাদিক জনাব সৌরভ হাসান, আপনাকে ধন্যবাদ। ডক্টর জিনাত হুদা, আপনাকে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যোগ দিয়েছেন আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনার চেষ্টা করছি। এই আলোচনা থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হলে নিশ্চয়ই এ থেকে গ্রহণ করার কিছু থাকবে। সেই আয়োজনে আজকে তাই এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনরায় দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।